আচ্ছা, গুড ইভিনিং এভরিওয়ান। এটা হচ্ছে কি আমাদের একটা খুবই ইনফর্মাল একটা সেশন, সেমিনার অন ট্রান্সপোর্টেশন, প্যাথওয়েজ টু ট্রান্সপোর্টেশন রিসার্চ। আমার সাথে আছে তানভীর আহমেদ ভাই, উনিও হচ্ছে গিয়ে বুয়েটের একজন অ্যালামনাই 13 ব্যাচের, অ্যান্ড সাথে গেস্ট স্পিকার হিসেবে আছেন আমাদের লামিয়া আপু। সো উনিও হচ্ছে গিয়ে আমাদের বুয়েটের একজন অ্যালামনাই, অলসো 13 ব্যাচ। সো ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার Welcome everyone to our IT seminar. Hi, you can have the floor. Thank you. আচ্ছা, খুবই ইনফর্মাল সেশন। এটা বইটা কোনো ক্লাস না, আমি বইটা কোনো টিচার না, আমি তোমাদের মতো একজন স্টুডেন্ট ছিলাম। এই রুমে সিভিল ড্রয়িং করছি আমরা, সো ইট ফিলস গ্রেট টু বি ব্যাক। আর আইটিই ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। আর মানে আমি খুবই প্রাউড একজন বুয়েট অ্যালামনাই, এবং বইটা আসতে পারে আমার খুবই ভালো লাগতেছে। সামিউল এবং বুয়েট আইটিই, থ্যাংক ইউ সো মাচ, ইটস অ্যান অনার টু বি হিয়ার। তো আজকে আমরা নিয়ে কথা বলবো বেসিক্যালি পাথওয়েজ টু ট্রান্সপোর্টেশন রিসার্চ। যারা আর কি তোমরা চাও যে ফিউচারে ট্রান্সপোর্টের উপর রিসার্চ করবা, ইদার আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে অথবা গ্র্যাজুয়েট স্কুলের কথা চিন্তা ভাবনা করতেছো, তাদের জন্য কিছু ইনফরমেশন কনভে করার চেষ্টা করব। আর ওয়ান্স এগেন, এটা খুবই ইনফর্মাল। আমি যারা কোয়েশ্চেন করবে, কথা বলবে, ইন্টারঅ্যাক্ট করবে, তাদের জন্য আইটির পক্ষ থেকে অনেক গিফট আছে। যারা কথা বলবে না, দ্যাটস কমপ্লিটলি ফাইন, কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা শুরু করি, ঠিক আছে? সো লিটল বিট অ্যাবাউট মাই সেলফ। আমি বুয়েটের 13 ব্যাচ, ক্লাস শুরু করছি আমরা 2014 সালের জুলাইতে। তো আমরা অ্যাডমিশন টেস্টের পর থেকে প্রায় 6-7 মাসের একটা ব্রেক ছিল সেশন চার্টের কারণে। আমার থিসিস অ্যাডভাইজার ডক্টর শামসুল হক স্যার, অসাধারণ একজন মানুষ, রিয়েলি লাকি যে তাকে থিসিস অ্যাডভাইজার হিসেবে পেয়েছিলাম। এছাড়া টুকিটাকি অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে ছিলাম। ইডিসির সাথে খুবই অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম, এখনও আছে কিনা আমি জানি না। এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব, বুয়েট পিএস এর সাথে খুবই ইনভলভ ছিলাম। সো এইসব ক্লাসরুমে আমরা বুয়েট পিএস বিভিন্ন ক্লাস নিতাম, ছবি টবি তুলতাম। অলসো 2018 সালে আমরা সিভিল ডিপার্টমেন্ট থেকে এক্সেন্ট্রিক নামে একটা ফেস্টিভ্যাল অর্গানাইজ করছিলাম। অনেকদিন পর, অনেক ঝামেলার পরে ফাইনালি ইভেন্টটা করে খুবই ভালো লাগছে। তো রাইট নাও আমি পিএইচডি করতেছি পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটিতে, এবং আমি পেন স্টেট আইটিই স্টুডেন্ট চ্যাপ্টারের প্রেসিডেন্ট। আনফর্চুনেটলি আমি 3 বছর ধরে প্রেসিডেন্ট, এবং আমি আনফর্চুনেটলি বলি এই কারণে, কারণ আমি আসলে প্রেসিডেন্সি ছাড়তে চাই, কিন্তু কেউ নিতে চায় না। গ্র্যাজুয়েট স্টুডেন্টদের হাতে আসলে সময় এতই কম যে তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে খুবই কম ইনভলভ থাকতে পছন্দ করে। আমাদের সাথে স্পেশাল গেস্ট যাকে আমি ইন্ট্রোডিউস করতে পছন্দ করি খুবই, লামিয়া। হ্যালো, আমিও বুয়েট 13 ব্যাচ, আমরা দুজন ব্যাচমেট। ও ছিল সেকশন 8 এ, আমি সেকশন 6 তে। এরপরে হচ্ছে আমি যখন পাস করি, তারপরে আমি জাতীয় ইউনিভার্সিটিতে ছিলাম কিছুদিন লেকচারার হিসেবে। তারপর আমি এলজিডি-তে জব করেছি কিছুদিন। এরপরে আমরা দুজন একসাথে পেন স্টেটে চলে যাই। আমি পেন স্টেট থেকে মাস্টার্স কমপ্লিট করছি, করার পরে এখন আমি একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্মে জব করছি অ্যাজ এ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার, বেসিক্যালি ট্রাফিক ডিজাইনার। কোম্পানিটার নাম হচ্ছে ম্যাক্রনি টেইলার। তো ওখানে আমি অ্যাজ এ ট্রাফিক ডিজাইনার আছি প্রায় 1.5 বছর হয়েছে। আর যখন আমি বুয়েটে ছিলাম, এখানে আমি মূর্ছনায় অনেক অ্যাক্টিভ ছিলাম, তারপর বুয়েট ডান্স ক্লাবে অনেক অ্যাক্টিভ ছিলাম। এটা হচ্ছে যেদিন আমরা থিসিস সাবমিট করি সেই দিনের ছবি। আমি যখন বুয়েটে ছিলাম তখন আমার মেজর ছিল আসলে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। 4-2 আমি আমার থিসিস করি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এ আশরাফ আলী স্যারের সাথে। সো আফটার গ্রাজুয়েশন আর কি মনে হয়েছে যে না, তো যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার আসলে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং খুবই ভালো লাগতো, ট্রান্সপোর্টেশনের ক্লাস ভালো লাগতো, শামসুল হক স্যারের ক্লাস স্পেশালি খুবই ভালো লাগতো। তো একটু ইচ্ছা ছিল, তারপরে যখন অ্যাজ এ লেকচারার ছিলাম জাফরিলে, তখন হচ্ছে একটু রিসার্চ ওয়ার্ক করছিলাম ট্রান্সপোর্টে। তো ফার্দার আমি হায়ার স্টাডিজ এর ট্রান্সপোর্টেশন স্পেশালিস্ট। সো ইয়া, দ্যাটস অল অ্যাবাউট মি। সো আজকে লামিয়াকে আনার মেইন রিজন হলো যে ও আরেকটা অন্যরকম পার্সপেক্টিভ অ্যাড করতে পারবে, যে মাস্টার্স এবং পিএইচডি সব না, বরং মাস্টার্সের পর যে একটা প্রফেশনাল পাথওয়ে থাকে,
বা আজকে যদি সবার মেজর এখানে ট্রান্সপোর্ট বা মাইনর ট্রান্সপোর্ট না হয়ে থাকে, অন্য মেজর থেকেও যে ট্রান্সপোর্টে শিফট করা যায় এবং মাস্টার্সের পর ইউএসতে কী ধরনের জব অপরচুনিটিস আছে সেগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো অ্যান্সার করতে হেল্প করবে লামিয়া। ওকে, সো খুব শর্টলি আমাদের একাডেমিক টাইম লাইনটা আমরা একটু জানাই। 2018 সালের অক্টোবরে আমরা গ্র্যাজুয়েট করি, সেখান থেকে 2021 অগস্টে আমরা ফাইনালি গ্র্যাজুয়েট স্কুলের জন্য ইউএসএতে যাই, পেন স্টেট একসাথে। সো ইন বিটুইন 18 থেকে 21 দুজনেই দেশে বিভিন্ন রকমের সেক্টরে বিভিন্ন জবে ছিলাম। আমরা দুজনে একসাথে ড্যাফোডিল ইউনিভার্সিটির লেকচারার হিসেবে ছিলাম, আমি ছিলাম 6 মাস, ও 2 বছর ছিল। তারপরে ট্রান্সপোর্টে আন্ডারগ্র্যাড করে আমি কাজ করছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে প্রায় 2 বছর। সো এখানে অনেকেই থাকতে পারো যাদের ইচ্ছা হতে পারে যে দেশের সরকারি চাকরি করতে চাই, চাকরি পার্মানেন্ট করতে চাই, তারপরে দেশের বাইরে কী ধরনের গ্র্যাজুয়েট স্টাডিজ অপশন আছে, বা বিসিএস দিতে চাই। ইটস ফাইন, সব কিছুই ফাইন। দেশে যদি কিছুদিন চাকরি করে তারপর মনে হয় দেশের বাইরে যাবো, দ্যাটস কমপ্লিটলি ফাইন। যদি মনে হয় আমি 4-2 শেষ করার আগেই রেজাল্টে অ্যাপ্লাই করে দেশের বাইরে যেতে চাই গ্র্যাজুয়েট স্কুলের জন্য, দ্যাটস অলসো ফাইন। there is no right and wrong decision here. So আমরা প্ল্যান করেছিলাম যে আমরা দেশে কিছুদিন চাকরি বাকরি করবো। সো অগস্ট 2021 আমরা দেশের বাইরে যাই একসাথে। নভেম্বর 2022 আমি আমার পিএইচডি কোয়ালিফাইং এক্সাম পাস করি, উইচ মিনস আমি আমার পিএইচডি অফিসিয়ালি মানে অ্যাপ্রুভড হয়েছে আমার পিএইচডি। মে 2023 আমরা দুজনেই আমাদের মাস্টার্স নিয়ে গ্র্যাজুয়েট করি। তো আমি শুরু করলাম আমার পিএইচডি, বাট অ্যালং দ্য ওয়ে মনে হলো যে একটা মাস্টার্স ডিগ্রি দরকার, তো সেটাও একটা অপশন। অনেকে মাস্টার্স ডিগ্রি নেওয়ার পর চিন্তা করে যে আর পিএইচডি কন্টিনিউ করবো না, অনেকে মাস্টার্স ডিগ্রি নেওয়ার পরে চিন্তা করে যে হ্যাঁ আমি পিএইচডি এখন কন্টিনিউ করতে চাই। তো সব অপশন আসলে খোলা আছে, সেগুলো নিয়ে আমরা মোটামুটি কথা বলবো। ডিসেম্বর 2023 আমার পিএইচডি কম্প্রিহেন্সিভ এক্সাম শেষ করি, which means I'm officially a PhD candidate now, and hopefully আগামী বছর মেতে আমার PhD কমপ্লিট হবে। Let's hope. তালি দেওয়ার কিছু নাই। গ্র্যাজুয়েট স্টুডেন্টদের লাইফ কেমন সেই ব্যাপারে একটা জাস্ট ইনফরমেশন দেয়। গ্র্যাজুয়েট স্কুলে দেয়ার আর আপস, দেয়ার আর ডাউনস। মাঝে মাঝে মনে হয় যে পিএইচডি ছেড়ে চলে যাব, ভালো লাগতেছে না। মাঝে মাঝে এত ভালো ফিডব্যাক পাই প্রফেসরদের থেকে, মনে হয় যে ইন্সপিরেশন পাই যে আরও ভালো কাজ করা দরকার, আরও 2টা পেপার পাবলিশ করা দরকার। সো একদিনে যেমন সকালে বিকালে মুড সুইং হতে পারে, মানডে থেকে টিউসডে থেকে ফ্রাইডেতেও মুড সুইং হতে পারে, এক সেমিস্টার থেকে আরেক সেমিস্টার আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে। অনেকে আছে যারা গ্র্যাজুয়েট স্কুল শুরু করার পর খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, এরকম এক্সাম্পল অনেক আছে। ইদার একাডেমিক প্রেশারে, ইদার লোনলিনেসের কারণে, ফ্যামিলি থেকে দূরে থাকার কারণে, অন্য একটা দেশে ইয়া করার কারণে, বা রিসার্চ ভালো লাগে না, বা প্রফেসর প্যারা দেয়, অনেক কারণ থাকতে পারে। ভালো যায় দিন, খারাপও যায় দিন। কিন্তু যখন একটা পেপার ফাইনালি অ্যাকসেপ্ট হয়, অ্যাপ্রুভড হয়, বা পিএইচডি কোয়ালিফাইং এক্সাম কেউ পাস করে, দ্যাটস আ মাইলস্টোন। যখন একসাথে কেউ মাস্টার্স কমপ্লিট করে বা পিএইচডি কমপ্লিট করে, দ্যাটস আ মাইলস্টোন। যখন ভালো ইয়া যায়, খুবই ভালো যায়। সো গ্র্যাজুয়েট লাইফ নিয়ে কিছু কোয়েশ্চেন আমরা আজকে অ্যান্সার করার চেষ্টা করবো, আপস অ্যান্ড ডাউনস কিছু বলার চেষ্টা করবো। আরেকটা জিনিস গ্র্যাজুয়েট স্কুলে যেটা অনেক বেশি করা লাগে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং। তুমি যাবা যখন তুমি যাবা অ্যাজ আ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অথবা টিচিং অ্যাসিস্ট্যান্ট, তো তোমাকে আসলে মাল্টিটাস্কিং করা লাগে, নিজের রিসার্চ, নিজের গ্রেডিং করা, ক্লাস নেওয়া, এট দ্য সেম টাইম নিজের ক্লাস ওয়ার্ক ম্যানেজ করা, অনেক বেশি ডেডলাইনস থাকে। সো ইউ হ্যাভ টু ম্যানেজ এভরিথিং তোমার টাইম ফ্রেমের ভিতরে। যে জিনিসটা আসলে বইটা আমরা অনেক ভালো পারি, স্পেসিফিক্যালি পিএল এর সময় যখন আমাদের পিএল থাকে আমরা আসলে ওটা খুব ভালোভাবে আয়ত্ত করি। বাট জিনিসটা হচ্ছে গ্র্যাজুয়েট স্কুলে সেটা আসলে কন্টিনিউয়াস, নট যে একটা পিরিয়ডে তুমি একটু কনসেন্ট্রেট করলেই হয়ে গেল, পুরোটা টাইম আসলে তোমাকে সেই ইয়ার মধ্যে দিয়ে যেতে হবে। যেমন গ্র্যাজুয়েট স্কুলের প্রথম মিথ বাস্টারটা কি বলি, বুয়েটের 14 উইক ক্লাস থাকলে লাস্ট 2-3 সপ্তাহ পিএলএ সবাই আমরা পড়তাম, তাই না? এখানে তুমি ক্লাস শুরু করছো আজকে, তোমার নেক্সট উইক একটা কুইজ, প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট, তারপর সপ্তাহে কুইজ, এবং আলটিমেটলি ফাইনাল এক্সামের উপর মার্কস থাকে 15%, বড় জোর 20%, আর বাকি পুরা 80% মার্কস ডিপেন্ড করবে তোমার সারা বছরের অ্যাসাইনমেন্ট, সারা বছরের কুইজ, প্রজেক্ট এটসেট্রা। সো বুয়েটে প্রেশার লেভেলটা ছিল এরকম, ঠিক আছে? আর গ্র্যাজুয়েট স্কুলে হচ্ছে গিয়ে কনসিস্টেন্টলি এরকম একটা লেভেলে, আর কোর্সের পাশাপাশি রিসার্চ থাকে, সব কিছু থাকে।
এটা হচ্ছে গিয়ে মেইন ডিফারেন্স। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোর্স ওয়ার্কের লোড খুবই ভালো কোয়েশ্চেন। পিএইচডি যখন শুরু করবা বা মাস্টার যখন শুরু করবা, তোমাদের ফার্স্ট 1-2 বছর মোটামুটি প্রতি সেমিস্টারে 2টা থেকে 3টা কোর্স নিতেই হবে। আস্তে আস্তে কোর্সগুলো কমপ্লিট হয়ে যাবে, তখন ফুল লোডটা বাড়বে রিসার্চের। সো আস্তে আস্তে কোর্সের লোড কমতে থাকে এবং রিসার্চের লোড বাড়তে থাকে। কিছু প্রফেসর আছে যারা শুরুর দিকেই হিউজ রিসার্চ লোড দেয়, কিছু প্রফেসর আছে যারা শুরুর দিকে কোর্স লোডটা বাড়ায় দেয়। বুঝে গেছেন? আর এটা আসলে ইউনিভার্সিটি কোর্স রিকোয়ারমেন্ট অনেক ডিফারেন্ট হয়। আমাদের ইউনিভার্সিটিতে ধরো যে তোমাকে 39 ক্রেডিট অ্যাজ আ পিএইচডি কমপ্লিট করতে হবে, কিন্তু ওনাদের ইউনিভার্সিটির হলো রিকোয়ারমেন্ট ডিফারেন্ট। সো ডিপেন্ডিং অন তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ, কোর্স লোড আসলে ভ্যারি করে। এনি আদার কোয়েশ্চেন্স? বুঝি না আর কি। ক্লাস না কাজ? আচ্ছা, ক্লাস ধরো তোমার যদি 3টা কোর্স থাকে, 3 ক্রেডিট করে 9 ক্রেডিট কোর্স, তাহলে ধরো যে সপ্তাহে তোমার 9 ঘন্টা মতন ক্লাস অ্যাটেন্ড করতে হবে, প্লাস সেই সাথে কাজকর্ম মোটামুটি থাকেই। বাট মানে টিপিক্যালি তোমার কাছে এক্সপেক্টেড তুমি সপ্তাহে 20 ঘন্টা তোমার কোর্সে সময় দিবা, 20 ঘন্টা তোমার রিসার্চে সময় দিবা, এভাবে করে তোমার সপ্তাহের 40 ঘন্টা হিসাবটা করা হয়। আমাদের যেরকম 4 বছরে 8টা টার্ম, হ্যাঁ 8টা সেমিস্টার, হ্যাঁ 5 বছরে করা সেমিস্টার। 5 বছরটা ফিক্স না, ঠিক আছে? আমার টাইমলাইনটা দেখলে বুঝবো যে আমাদের পিএইচডি টাইমলাইন মোটামুটি 3.5 বছর, 3.5 থেকে 4 বছর। অনেক জায়গায় এটা 6-7 বছর লেগে যায়, অনেক জায়গায় এটা 3 বছরে শেষ করে দেয়, কোনো ফিক্স নাই। সেমিস্টার আমেরিকাতে সেমিস্টার হলো গিয়ে ফল এবং স্প্রিং, অর্থাৎ অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত এক সেমিস্টার, জানুয়ারি থেকে মে পর্যন্ত আরেকটা সেমিস্টার, দেন মাঝে 3 মাস সামার থাকে। সো 2 ফল এবং স্প্রিং সেমিস্টারে ক্লাস চলে, সামারে ইন্টারলি রিসার্চ চলে অথবা ইন্টার্নশিপ। ঠিক আছে, বাট ভেরি গুড কোয়েশ্চেন। আমরা এগুলাই মোটামুটি হ্যাঁ মুড করে সেমিস্টার শেষ করা হয়, আসলে পিএইচডি ডিগ্রি পাওয়া যায়। ওইটা হচ্ছে জাস্ট আমি বলতে পারি যেটা কি, আমি যেহেতু মাস্টার্সে ছিলাম, মাস্টার্সে ওদের ইয়ে হচ্ছে যে তুমি 4 সেমিস্টারের মধ্যে শেষ করবে, কিন্তু পিএইচডির জন্য জিনিসটা এরকম ফিক্স না। তো বললাম তো আমাদের ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট যেমন 39 ক্রেডিট তোমাকে কমপ্লিট করতে হবে। তো 39 ক্রেডিট তুমি চাইলে 4 সেমিস্টারেও কমপ্লিট করতে পারো, তাহলে তুমি 5 সেমিস্টারেও কমপ্লিট করতে পারো। তোমার ইচ্ছা। মাইক্রোফোন খালি আপনার কাছে তো। ও আচ্ছা, মাইক্রোফোনটা আমরা রিমুভ করে দিই, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। So depending on তোমার কতটুকু মানে তুমি কতটুকু লোড নিতে পারতেছো, তুমি কোর্স আসলে শেষ করতে পারবা আগে বা পরে, 5 বা 6 বা 7 সেমিস্টার তোমার যেটা লাগে। কিন্তু এরপরে তুমি কত বছরে পিএইচডি শেষ করবা সেটা কমপ্লিটলি ডিপেন্ড করবে তোমার প্রফেসরের উপর। সে চাইলে তোমাকে 5 বছর ধরে রাখতে পারে, সে চাইলে তোমাকে 10 বছর ধরে রাখতে পারে। সে যতদিন তোমাকে ডিগ্রি দিবে না ততদিন তুমি ডিগ্রি পাবা না। আচ্ছা, রুমে অনেক মানুষ আছে, আমরা খুব কুইকলি কিছু ফিডব্যাক নিতে চাই। ইন্ট্রোডাকশনটা নেওয়া যাবে? আমরা শুরুতে হ্যাঁ আসলে সবার সাথে পরিচিত হওয়া হয় নাই, তাহলে আমরা লাস্টে কি করবো। হ্যাঁ, ট্রান্সপোর্টের থেকে মেজর বা মাইনর অনেক যারা হাত তোলে তারা কি থার্ড ইয়ারে? ফোর্থ ইয়ার। আচ্ছা, যারা হাত তুলে নেয় তারা থার্ড। আচ্ছা, ট্রান্সপোর্ট বাদে ফোর্থ ইয়ার মেজর কে আছে এখানে? কেউ নাই? ট্রান্সপোর্ট বাদে কি? স্ট্রাকচার। ওকে, থার্ড ইয়ার কয়জন? সেকেন্ড ইয়ার? ফার্স্ট ইয়ার? First year, কে ফার্স্ট ইয়ার? first year নাই। তাই, আচ্ছা, ওকে, খুব কোনো সমস্যা নাই। তো যারা মোটামুটি থার্ড ফোর্থ ইয়ার আছে, তারা নিশ্চয়ই জানো যে সিভিল ইঞ্জিনিয়ারিং আমাদের অনেক মেজর আছে, ঠিক আছে? আমি মেজর বলি এই কারণে যে বুয়েট ছাড়া তেমন কোনো জায়গায় মানে আন্ডারগ্র্যাড লেভেল একটা মেজর একটা মাইনর একটা স্পেশালাইজেশন হয় না, ঠিক আছে? যার ট্রান্সপোর্ট নিয়ে আমি কিছু কথা বলতে চাই স্পেসিফিক্যালি, কারণ ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার বা আইটি বেসিক্যালি হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার একটা প্রফেশনাল অর্গানাইজেশন। বাংলাদেশে যেমন রোডস এন্ড হাইওয়েজ আছে, এলজিডি আছে, স্পেক আছে বা বিভিন্ন ট্রান্সপোর্টেশন কনসাল্টিং কোম্পানি আছে, আমেরিকা বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড যত ট্রান্সপোর্টেশন প্রফেশনাল আছে তাদের একটা ইউনাইটেড অর্গানাইজেশন হচ্ছে আইটি। তো আইটি ইভেন্টগুলো ইনিশিয়ালি আমার কাছে একটু বোরিং লাগতো, তার কারণ হচ্ছে যে আমার স্টুডেন্ট আর এখানে সব প্রফেশনাল ইন্টারঅ্যাক্ট করা একটু অকওয়ার্ড ছিল, কিন্তু সেই জায়গায়
যখন দেখলাম যে অন্যান্য স্টুডেন্ট লোকজন আসছে, অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টরা সাথে ইন্টারঅ্যাক্ট করা শুরু করলাম, জানতে পারলাম তারা কি ধরনের কাজ করতে, তারা কি ধরনের রিসার্চ করতেছে। তো আইটি বেশ ভালো একটা প্ল্যাটফর্ম, বা আইটি আমরা কথা বলবো। বাট ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং অনেক ব্র্যাঞ্চ আছে, সেগুলো নিয়ে আমরা একটু হালকা পাতলা ইন্ট্রোডাকশন দিতে চাই। ব্রিজ ইটসেলফ ট্রান্সপোর্টের একটা আলাদা ব্রাঞ্চ, ব্রিজ ইঞ্জিনিয়ারিং। যারা ব্রিজ ইঞ্জিনিয়ারিং কাজ করে তারা কিন্তু হিসাব করে যে ব্রিজের লাইফ কেমন আছে, ব্রিজের লাইফ স্প্যান কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারবো, ব্রিজের কনস্ট্রাকশন কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করতে পারবো, কয়দিন পর পর সেটা ইন্সপেকশন করতে হবে বা রিহ্যাবিলিটেশন রিপেয়ার করতে হবে। রোডওয়ে, আমরা সবাই কম বেশি এখানে রোডওয়ে নিয়ে জানি, বিটুমিন অ্যাসফল্ট দিয়ে রোডওয়ে বানায়, বা সেগুলো নিয়েও অনেক ইঞ্জিনিয়ারিং আছে, এবং রোডওয়ে ইঞ্জিনিয়ারিং হিসেবে, ট্রাফিক ইঞ্জিনিয়ার হিসেবে আমি এটার কাজ বেশ ভালো একটু দিতে পারবো আমাদেরকে। ট্রাফিক সিগন্যাল আলাদা নিজস্ব একটা রিসার্চ ব্রাঞ্চ আছে, যে সিগন্যাল কিভাবে অপারেট করে। ঢাকা শহরে অবশ্য হাত দিয়ে সব হয়, বাট এটা নিয়ে অনেক রিসার্চ হয় এখন বেশিরভাগ। নতুন একটা সিগন্যাল ইমপ্লিমেন্ট করছে আমাদের এখানে ঢাকায়। অ্যাডাপ্টিভ সিগন্যাল এটা কি গুণ আছে সেটা হাত দিয়েই করবে, কিন্তু হচ্ছে কি ট্রাফিক সিগন্যাল। আচ্ছা, খুবই সেমি অ্যাডাপ্টিভ, প্রথম দিকে ম্যানুয়ালি থাকবে, তারপর আস্তে আস্তে সেটা অটোমেটেড হয়ে যাবে। সব ট্রান্সপোর্টেশন আছে এখানে। বুয়েটের ল্যাবে কিছু মাছ ওয়ার্ডসোন হচ্ছে এমন একটা জিনিস যেটা বাংলাদেশে খুবই নেগলেক্টেড। এই যে রাস্তায় কাজ চলে, রাস্তায় কনস্ট্রাকশন চলতে থাকে, সেখানে যে একটা সেফটি ইস্যু চলে আসে পড়ে, যে যারা ওয়ার্কার তাদের সেফটি, বা যেসব গাড়ি চলতে তাদের সেফটি, এটা নিয়ে অনেক রিসার্চ হয়। সিমিলারলি ওয়ার্নিং এবং ক্র্যাশেস, এগুলো নিয়ে অনেক কাজ হয়। ক্লাউড কম্পিউটিং, এআই, মেশিন লার্নিং, ইলেকট্রিক ভেহিকেল, কানেক্টেড অটোনোমাস ভেহিকেল, এগুলো একটা নতুন ব্রাঞ্চ যেটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে এখন, খুবই ইন্টারেস্টিং কাজ। আর ট্রান্সপোর্টেশন রিসার্চ বলতে শুধুমাত্র গাড়ি ঘোড়া না, বা সকল মোড এর কথা বলা হয়। সো তোমরা হয়তো বা ট্রান্সপোর্টের কোনো কোর্স করে থাকলে ইন্টার মোডাল বা মাল্টি মোডাল ট্রান্সপোর্ট নিয়ে একটু হলো আইডিয়া আছে। বাংলাদেশের রাস্তা হচ্ছে, ঢাকার রাস্তা হচ্ছে মাল্টি মোডাল ট্রান্সপোর্টের বেস্ট এক্সাম্পল, আজকে তাও ওয়ার্স্ট এক্সাম্পল আছে। এখানে সাইকেল চলতেছে, রিক্সা চলতেছে, মানুষও দৌড়াতেছে, ফেরিও দৌড়াচ্ছে, বাস ট্রাক সব একসাথে চলতেছে। বাট এটা জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি যে ট্রান্সপোর্ট রিসার্চ বলতে শুধু গাড়ি না, বরং এয়ারক্রাফট, এয়ারপোর্ট, শিপিং, লজিস্টিক্স, ফ্রেট সবকিছু নিয়ে রিসার্চ হয়। আমি ইন্ডাস্ট্রি সম্পর্কে বলতে পারি। ইন্ডাস্ট্রিতে এত ভাগ নাই আমাদের। So, যখন আমরা কাজ করি আমাদের দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে হাইওয়ে ডিজাইন বা হাইওয়ে ইঞ্জিনিয়ারিং। সো তোমার রোড কনস্ট্রাকশনের যে কাজটা বা রোড ডিজাইনিং এর যে কাজটা, সেটা করে হচ্ছে হাইওয়ে ডিজাইনাররা, যেটা মানে মেইনলি বাংলাদেশে যেটা হয় রোড বানানো, রাস্তা বানানো, সেটা হচ্ছে হাইওয়ে ডিজাইনারের কাজ। আর আমি হচ্ছে অ্যাজ এ ট্রাফিক ডিজাইনার, তোমার রাস্তা বানানো হয়ে যাওয়ার পরে রাস্তায় যেসব জিনিস দরকার সেগুলো আমরা ডিজাইন করি। ফর এক্সাম্পল, রাস্তা বানানোর পরে তোমার রাস্তায় লেন মার্কিং দরকার, তোমার সিগন্যাল দরকার। যখন রাস্তাটা বানাইতেছো তখন তুমি, এই বাংলাদেশে সেটা হয় না, বা যখন তুমি রাস্তা বানাইতেছো তখন তো বাকি ট্রাফিককে রিড আউট করতে হবে। আদারওয়াইজ তুমি যখন একটা সেগমেন্ট বন্ধ করে রাখবা, ডেফিনেটলি কন্ডিশন বাড়ায় যাচ্ছে। তো ওই রিড আউটিং এর কাজগুলো আমরা করি। তো মানে ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ রিসার্চ ওটা বলতে তোমাকে বললো যে কি নিয়ে কাজ হয়। ইন্ডাস্ট্রিতে জিনিসটা দুই ভাগ, একটা হচ্ছে হাইওয়ে ডিজাইন, আর একটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক ডিজাইন। আচ্ছা, সো আমরা একটু বোরিং টপিকে ঢুকবো, ঠিক আছে? তো ট্রান্সপোর্টেশন রিসার্চকে মূলত তিনটা ব্রাঞ্চে ডিভাইড করা যায়। একদিকে আছে ট্রান্সপোর্টেশন অপারেশনস, সেফটি এবং প্ল্যানিং। তো এই তিনটা হচ্ছে মূলত মানে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর মেইন তিনটা সেক্টর। এছাড়াও যেটা আছে অনেকাংশে বলা যায় অপারেশনস বা সেফটি বা প্ল্যানিং এর ইমপ্রুভমেন্টের জন্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম বা ইমার্জিং টেকনোলজি নিয়ে অনেক রিসার্চ হচ্ছে। তো এটা আসলে মূলত বলে তিনটার ভিতরে একটা সাব ব্রাঞ্চ। আর আরেকটা টপিক যেটা ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস নেসেসারিলি আসলে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর কোনো ভাগ না, অনেক জায়গায় এটা ম্যাটেরিয়ালস আলাদা একটা ব্রাঞ্চ ছিল, কিন্তু আমাদের এখানে অনেকটা ট্রান্সপোর্টেশন আসলে পড়া হয়। অ্যাসফল্ট বা বিটুমিন নিয়ে কাজ করতেছ তোমরা কেউ? পেভমেন্ট, কংক্রিট না?
ওকে, কোনো সমস্যা নেই। তো ম্যাটেরিয়ালস ফাইবার সাইড, তো আমার রিসার্চ এক্সপিরিয়েন্স নিয়ে কিছু জিনিস শেয়ার করতে চাই। তো আমার আন্ডারগ্র্যাড রিসার্চটা ছিল ম্যাটেরিয়ালস নিয়ে। আন্ডারগ্র্যাড লেভেলে আমার থিসিসটা ছিল পারভিয়াস কংক্রিট পেইন্টমেন্ট নিয়ে, এবং সেখান থেকে পরবর্তীতে থিসিস থেকে আমরা একটা পেপার পাবলিশ করি শামসুল স্যারের সাথে। তো যে কাজটা আমরা মূলত করছিলাম আন্ডারগ্র্যাড লেভেলে, যখন আমাদের থিসিস মিটিং হতো, স্যার বলতেছিল যে আমাকে তুমি কোডিং পারো? বললাম না। করতে পারবা, শিখতে পারো? বলছি না, কারণ কোডিং খুব ভয় পেতাম, জীবনে করি নেই। আর বইটা আমাদের একমাত্র কোডিং ক্লাস ছিল কি সি প্লাস প্লাস। আমি জানি না তোমাদের স্যাররা সি প্লাস প্লাস কেমন পড়ে, বাট আমাদের সময় ওটা ভালো পড়ে। স্যার আপনাদের ব্যাচে স্যার, সরি মানে হ্যাঁ। হচ্ছে আপনাদের ব্যাচে যে হচ্ছে আহমেদ ফারহান আনোয়ার সিদ্দিক স্যার উনি হচ্ছে আমাদের আমি জানি না তোমাদের আলম স্যার কেমন পড়াইছে। কম্পিউটারে পরীক্ষা দাও না হাতে লিখে পরীক্ষা দাও? হাতে লিখে আমাদের হাতে লিখো সো এটা যেন রেকর্ড পেয়ে যেন পাবলিশ হয়, ঠিক আছে? এটা অফার রেকর্ড, এটা অফার রেকর্ড পড়া শুরু করলাম। আমার কিছু খুব ক্লোজ জুনিয়র ছিল, যাদেরকে দিয়ে আমি কামনা থাকার সুযোগ পাইছিলাম, তাদেরকে দিয়ে আমরা এরকম কিছু ম্যাটেরিয়াল সিলিং করে আমরা পারভিয়াস কংক্রিটের পেইন্টমেন্ট বানানো হয়েছিল। সেগুলো কিউরিং করলাম, কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করলাম, মোটরের টেস্ট করলাম, আমরা হচ্ছে পারমিয়াবিলিটি টেস্ট। ফাইনালি আমরা এই সেটাকে পাবলিশ করার সুযোগ পাচ্ছিল। খুবই মজা লাগছিল আমার সামনেটারে এই কাজটা করে। মনে হলো যে ম্যাটেরিয়ালসের মধ্যে আমার ক্যারিয়ার, আমি মনে হয় পেইন্টেড ম্যাটেরিয়ালসের যে পিএইচডি করবো, কিন্তু আলটিমেটলি আমি এখন যেটা করি সেটা হচ্ছে এটা ঠিক উল্টা যদি কোনো জিনিস থাকে সেটা। সিমিলারলি লামিয়ার আন্ডারগ্র্যাড থিসিস ছিল এনভায়রনমেন্ট রিলেটেড, পলিউশন রিলেটেড, আর্সেনিক রিলেটেড একটা কাজ। না? না, আমার ছিল ওয়াটার ট্রিটমেন্ট। তো আমরা হাতির ঝিলের পানি নিয়ে ওখান থেকে, হাতির ঝিলের পানিতে অর্গানিক ম্যাটার অনেক থাকে। তো অর্গানিক ম্যাটারের সমস্যা হচ্ছে যখন আমাদের পানি, তো যখন তোমার সাপ্লাই আসে তখন তো সেটাকে পিউরিফাই করে। তো অর্গানিক ম্যাটার আসলে অনেক কার্সিনোজেনিক, মানে ওই জিনিসটা যদি তুমি ভালো মতো রিমুভ না করো সেটা বার্তা তোমার অনেক কার্সিনোজেনিক ডিজিজ ক্রিয়েট করতে পারে। তো ওইটা আর কি রিমুভ করা ছিল আমার ইয়া। তো আমি কমপ্লিটলি একটা ল্যাব বেসড এক্সপেরিমেন্ট ছিল, পানি আনতাম, বিভিন্ন রিয়েজেন্ট অ্যাড করতাম, তারপর দেখতাম কতটুকু অর্গানিক ম্যাটার রিমুভ হয়েছে, এটা একটা রিসার্চ ওয়ার্ক ছিল আর কি। সেখান থেকে তার মাস্টার্স থিসিস ছিল মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করে কিভাবে আমরা পেইন্টের লাইফ সাইকেল মেইনটেনেন্স স্কেচুইং করব। সো কমপ্লিটলি উল্টা। তো আজকে তুমি যারা নিয়ে রিসার্চ করবা বা পড়ার চিন্তা করতেছো, ইট উইল নট ডিফাইন ইউ ফর দ্য রেস্ট অফ ইওর লাইফ। ট্রাফিক অপারেশনস, আমার পিএইচডি রিসার্চ অনেকটা ট্রাফিক অপারেশনস রিলেটেড, সো এখানে আমি সারাদিন কথা বলতে পারবো, কিন্তু কিছু হাই লেভেল আইডিয়া দিই। অপারেশনস বলতে বোঝায় যে হাউ ভেহিকলস অপারেট, হাউ সিগন্যালস অপারেট, হাউ পেডেস্ট্রিয়ানস অপারেট, হাউ মানে কিভাবে পুরো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতেছে, মানুষ চলতেছে, ঠিক আছে? এটা হচ্ছে ট্রাফিক অপারেশন। সো অপারেশনস এর রিসার্চ কি হতে পারে? সিগন্যালের অপারেশন, পেডেস্ট্রিয়ানদের অপারেশন, গাড়ির অপারেশন, বাসের অপারেশন, ট্রেনের অপারেশন। ওকে, অপারেশন বলতে সার্জারি না, হাউ দে আর মুভিং। ওকে, কিছু এক্সাম্পল দিই আমরা। যেমন যারা রিসার্চ নিয়ে আসলেই ঘাটতে চাও, আমি রেকমেন্ড করবো এরকম 2-3টা জার্নাল আছে, এইগুলোতে তোমরা যেতে পারো। কি কি লেটেস্ট ইস্যু পাবলিশ হচ্ছে সেগুলো তোমরা পড়তে পারো। জাস্ট এ ডিসক্লেমার, এসব জিনিস পড়লে এখন মাথা ঘুরতে চাও, এগুলো এখন মানে আমি যে করলেও আমার অনেক মাথা ঘুরতে চাই। বেস্ট অপশন হচ্ছে একটা টাইটেল পড়বা, রিসার্চের টাইটেল। তোমরা কি চ্যাটজিপিটি ইউজ করো? সবাই। আচ্ছা, মজাবা ইউজ করো, আমি ইউজ করি, সবাই ইউজ করে, এবং তোমাদের স্যাররাও ইউজ করে। এবং কি বলবো, আমার এক মানে চাইনিজ প্রফেসর আছে যে ক্লাসে সবার সামনে বসে বসে এরকম পড়াইতেছে, বসে চ্যাটজিপিটি ইউজ করে দেখাচ্ছে। তো অডিয়েন্সটা লুকে লুকে ইউজ করে প্রবলেম বলবে যে না আমরা চ্যাটজিপিটি ইউজ করি না, বা এটা নিয়ে অ্যাকশন করার কিছু নাই। এআই যারা ভয় পায় তারাই পিছিয়ে যাবে, তারা ইউজার হবে। সো এআই ইউজ করা শিখো, এআই কে এমব্রেস করা শিখো। এআই ইজ দ্য ফিউচার। সো এআই যতটা ইজিলি বা ভালোভাবে তোমরা গ্রাস্প করতে পারবা, ততই মানে তোমাদের চিন্তা করতে পারে না কিছু হতে, ঠিক আছে? সো এনিওয়ে, একটা রিসার্চ টাইটেল নিয়ে চ্যাটজিপিটিতে বসাবা এবং
চ্যাট জিপিটিকে বলতে হয় যে এক্সপ্লেইন করে দিতে, তাহলে দেখবা যে অনেকাংশে তোমার জন্য এটা বোঝা ইজি হয়ে গেছে এবং কি নিয়ে রিসার্চ হচ্ছে সেটা তোমার। তো আমার মাস্টার্স থিসিস পেন স্টেটে ছিল খুব কঠিন একটা টাইটেল, বাট বেসিক্যালি যদি বলতে হয় আমরা অ্যাডাপটিভ সিগন্যাল বসাবো ঢাকার মতো একটা শহরে, কিন্তু আমাদের হাতে বাজেট আছে 1,00,000 টাকা। 1,00,000 টাকায় হয়তো আমি অ্যাডাপটিভ সিগন্যাল কিনতে পারবো 10টা, ঢাকায় সিগন্যাল আছে 50টা। কোথায় কোথায় কিভাবে বসালে সবচেয়ে এফিশিয়েন্ট হবে, এই রিসার্চটা করতে হয়তো আমার সময় লাগছে 1 বছর। পেপারটা হচ্ছে 30 পেজের একটা পেপার এবং কোড হয়তো লিখছি প্রায় 800-900 লাইনের কোড, ঠিক আছে। কিন্তু এই যে 30 সেকেন্ডে বা 20 সেকেন্ডে আমি আমার রিসার্চটা বুঝালাম তোমাদেরকে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট স্কিল। আমি নিজে কোনো গুণগান করতেছি না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট স্কিল যে কোনো গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য। কারণ আমরা যখন রিসার্চ করি নিজেদেরকে খুবই জ্ঞানী মনে করি যে যত টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করবো, যত কঠিনভাবে বুঝাতে পারবো তত তোমাদের ভালো, কিন্তু অ্যাকচুয়ালি না। তোমার স্কিল হলো তুমি কিভাবে যার কোনো আইডিয়া নেই তোমার ফিল্ডে তাকে তোমার রিসার্চ করতে পারো। ওকে, তো এখানে যেমন আমরা যেটা করছি, একটা এইমসান নামে একটা সিমুলেশন সফটওয়্যার ছিল। আমি জানি বইতে ভিসিং অনেকে ইউজ করে। ভিসিং ইউজ করতে তোমরা কেউ এখন? নাইস, খুবই ভালো। যারা এখন ইউজ করে নাই, ভিসিং খুবই মজার একটা সফটওয়্যার। খুবই অনেক লিমিটেশনস। ফুল ভার্সনের কাছে ফ্রি ভার্সন ইউজ করে কিন্তু রিসেন্ট মানে আমাদের কিন্তু অনেক ইউজ হয় ইন্ডাস্ট্রিতে। মানে আমরা ইউজুয়ালি এরকম তোমার সিমুলেশন করতে গেলে ইউজুয়ালি ইউজ করি সিঙ্কো, আর একটু যদি কোনো কমপ্লিকেটেড নেটওয়ার্ক হয় তখন ইউজ করি ভিসিং। তো তুমি যদি ভিসিং পারো এবং তুমি যদি কোনো ইন্টারভিউতে গিয়ে বলো তুমি ভিসিং পারো, এটা তোমার জন্য অনেক বড় অ্যাডভান্টেজ। ভিসিং ফ্রি, ভিসিং স্টুডেন্ট ভার্সন সবাই নামাইতে পারে। আমি রেকমেন্ড করবো তোমরা সবাই চাইলে ভিসিং নামাও। ভিসিং না তোমার বাসার সামনে যে রাস্তাটা আছে ওটাই ভিসিং এ আঁকো, কিছু গাড়ি সিমুলেট করো, মজা লাগবে, ঠিক আছে। ট্রাফিক সিগন্যাল বসানো মজা লাগবে। এই স্কিলগুলো পারা এবং যখন তোমরা অ্যাপ্লাই করবে ভবিষ্যতে বাইরে আসার জন্য প্রফেসরকে বুঝতে পারো যে আমি ভিসিং পাই, ভিসিং আমি এই করতে পারি। ও তাই, খুবই ভালো, চলে আসো। আমাদের কিন্তু ফ্যাক্টরি কোনো কোর্সে আমি ভিসিং শিখি নাই, কিন্তু বুয়েটে কিন্তু ভিসিং শিখায়। এখন কোর্স অফ করে দিয়েছে, কোর্সটা এখন অফ করে দিয়েছে, এখন ক্যাপসুল নিয়ে আসছে আর এই কোর্সটা অফ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা মাস্টার্সে এখন একটা রেকর্ডিং দিয়ে দেয়, এখান থেকে রেকর্ডিং দেখে শিখবে মাস্টার্সে। শোনো, ইউটিউব হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভালো লার্নিং রিসোর্স। ইউটিউবে ঢুকলে ডিসিপ্লিনের টিউটোরিয়ালের অভাব নেই। এটা কি ভাই রিসিভের উপরে যেটা দেখে আমি নিজে ইনিশিয়ালি শিখছি আমার ইন্টারভিউ আগে, কারণ আমি ভুলে গেছিলাম আমি কি শিখছি। তো সব ইন্ডিয়ান ভিডিও দেখে দেখে আমি শিখে তারপর আমি ইন্টারভিউতে অনেক অ্যান্সার আমি পারি, আমি ওই পারি। এইমসান কি ওপেন সোর্স? ইনসান অনেক এক্সপেন্সিভ, ইনসানের লাইসেন্সের দাম কোটি টাকার কাছাকাছি হতে পারে, বা এরকম একটা সফটওয়্যার, এরকম একটা নেটওয়ার্ক আমরা আঁকছি, রিয়েল ডিমান্ড, রিয়েল নেটওয়ার্ক, সিগন্যাল সেটিংস বসাইছি, সিমুলেশন রান করছি বেশ কয়েকশো বার, ফাইনালি আমাদের আমরা হচ্ছে কি ভাই কয়েকজন হচ্ছে সুমো শিখেছি আর কি। বেসিক্যালি হচ্ছে কি রাফি সুমো শিখেছে, আমাদের বাকি দুজন কেউ সুমো শিখেছে। তো ভাবছি টার্ম ফাইনাল শেষ হলে পরে রাফি সুমোর একটা ক্লাস নেবো আর কি। খুবই ভালো। সুমো, বিসিং, ইনসান, সিং ট্রাফিক, সিনক্রো, আরো কোটি কোটি সফটওয়্যার আছে ট্রাফিক সিমুলেশনের জন্য, ঠিক আছে। একটা পারলেই হয়, একটা পারলে তুমি অটোমেটিকলি অন্যটা শিখতে তোমার বেশি সময় লাগবে না, বেসিক্যালি তুমি বুঝতে পারো। তো এরপরে আমরা আরেকটা রিসার্চ করছিলাম প্রজেক্ট, সাইড প্রজেক্ট হিসেবে, এটাও ট্রাফিক অপারেশনসের মধ্যে পড়ে। এটা হচ্ছে সিমিলার একটা প্রজেক্ট, যে একটা বড় নেটওয়ার্ক আছে, আমরা চিন্তা করছি আমরা জায়গায় জায়গায় লেফট টার্ন রেস্ট্রিক্ট করে দিব। ঢাকা শহরে যেটা রাইট টার্ন, আমেরিকায় যে উল্টা হওয়ার সেটা হচ্ছে লেফট টার্ন। তো সেটা রেস্ট্রিক্ট করব, কোথায় করব, কেন করব, কয়টা জায়গায় করব, এটা সলভ করার জন্য একটা হিউজ কমিউনিকেটর প্রবলেম ছিল আমাদের, ঠিক আছে। বেসিক্যালি আমি একটা এক্সাম্পল দিতে চাই। তোমাদের যদি 40টা ইন্টারসেকশন থাকে এবং তোমাদের অপশন হয় যে আমি এখানে রেস্ট্রিক্ট করব কি করব না, তোমার টোটাল নাম্বার অফ কম্বিনেশন 2 টু দি পাওয়ার 40, তো হিউজ একটা নাম্বার, এত বড় তো সিমুলেশন করা সম্ভব না। তো আমরা একটা মেশিন লার্নিং অ্যালগরিদম প্লাস একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল সহ একটা হাইব্রিড মডেল ডেভেলপ করছি, যেটা দিয়ে আমরা এফিশিয়েন্টলি বলতে কোথায় কিভাবে লেফট টার্ন রেস্ট্রিক্ট করলে অপটিমাল রেজাল্ট পাওয়া যাবে।
নেক্সট আমরা আসি ইমার্জিং টেকনোলজি বা আইটিএস নিয়ে। আইটিএস এখন মানে খুবই খুবই বুমিং সাবজেক্ট এবং মানে এটাতে ফান্ডিং এর কোনো অভাব নাই এবং তোমরা যে কোনো ইউনিভার্সিটির সিভিল ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিতে যখন সার্চ দিবা দেখবা যে আইটিএস নিয়ে কাজ করতেছে কেউ আছে। তো আইটিএস বলতে আমরা মেইনলি বুঝি যে নতুন টেকনোলজিকে কিভাবে আমরা ইনফ্রাস্ট্রাকচারের সাথে ইন্টিগ্রেট করব। সেটা হতে পারে এআই দিয়ে ভেহিকল ডিটেকশন, সেটা হতে পারে এআই দিয়ে বা কানেক্টেড ভেহিকল দিয়ে কন্ট্রোল, জাস্ট এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারটা একটু ইমপ্রুভ করা, একটু এফিশিয়েন্ট করা। আইটিএস বা ইমার্জিং টেকনোলজি নিয়ে যারা রিসার্চ করতে চাও তাদের জন্য স্যার আমি কিন্তু আপনার অ্যাডভাইস স্যার স্যার উনিও বোধহয় পাস করে স্যার আমরা স্যার আগে উনি চলে গেছেন কোন সময় চাকরি করতেছি চাকরি করতে যাই না